নমস্কার। আমাদের আজকের গল্প শেষ প্রতীক্ষা। লোকটা যখন দৌড়ে গ্রামে ঢুকেছিল তার গায়ে একটাও কাপড় ছিল না, মুখ ভর্তি কাদা, চোখ দুটো এমন ভয়ে ফেটে বেরিয়ে আসছিল যেন সে মৃত্যুকে নিজের চোখে দেখে এসেছে। আর তার ডান হাতে শক্ত করে ধরা ছিল একটা লণ্ঠন। অদ্ভুত ব্যাপার হলো, লণ্ঠনটা তখনও জ্বলছিল, কিন্তু ভেতরে কোনো আগুন ছিল না, ছিল একটা নীলচে আলো। লোকটা গ্রামের মাঝখানে এসে শুধু একবার বলেছিল, ও ও ওটা 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 মানুষ না। তারপর অজ্ঞান হয়ে পড়ে। আর পরদিন সকালে গ্রামের পূব দিকের বাঁশবনে পাওয়া গেল 3 জোড়া পায়ের ছাপ। একটা ছিল লোকটার, আর বাকি দুটো কোনো মানুষের হতেই পারে না। যদি তোমরা জানতে চাও সেই লোকটার কি হয়েছিল, কেন সে ওই অবস্থায় গ্রামে ফিরেছিল, আর কালো বাঁশবনের ভেতরে কি লুকিয়েছিল, তাহলে গল্পটা মন দিয়ে শোনো। কারণ এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প এমন এক অপেক্ষার যার শেষ হতে লেগেছিল প্রায় 40 বছর। ঘটনাটা তখনকার, যখন আমাদের বেতাইপুর গ্রামে বিদ্যুৎ আসেনি। সন্ধে নামলেই চারপাশে এমন অন্ধকার নেমে আসতো যে 10 হাত দূরের মানুষকেও ঠিক করে চেনা যেত না। গ্রামের পশ্চিমে ধান ক্ষেত, উত্তরে নদী, আর পূব দিকে ছিল কুখ্যাত কালো বাঁশবন। ছোটবেলা থেকেই শুনে আসছি সন্ধ্যের পর নাকি ওই বাঁশবনের দিকে তাকানোও ভালো না। গ্রামের বুড়োরা বলতো ওখানে রাতের বেলা আলো জ্বলে, আবার কেউ বলতো গভীর রাতে বাঁশবনের ভেতর দিয়ে গেলে নিচের নাম ধরে কেউ ডাকবে। একবার যদি সেই ডাকে সাড়া দাও তাহলে আর ভোরের আলো দেখতে পাবে না। এইসব গল্প শুনে ভয়ও পেতাম, আবার অদ্ভুত একটা আকর্ষণও কাজ করত। আমার নাম অমল, আমার বয়স 16। আমার সবচেয়ে কাছের বন্ধু নিতাই। ও এমন একটা ছেলে যে কোনো নিষেধ শুনলেই সেটাই করতে চাইতো। একদিন সন্ধে পুকুর ঘাটে বসে মাছের পোনা দেখছিলাম। হঠাৎ নিতাই বলল, শোন, আজ রাতে কালো বাঁশবনে যাবি? আমি হেসে বললাম, পাগল নাকি? ওখানে গিয়ে যদি সত্যি কিছু দেখে ফেলি? নিতাই মুচকি হেসে বলল, সেই জন্যই তো যাব। সারা জীবন শুধু অন্যের মুখে গল্প শুনে যাবি? একবার নিচের চোখে দেখবি না? কথাটা মাথায় গেঁথে গেল। শেষ পর্যন্ত ঠিক হলো রাত 10টার পর দুজনে চুপি চুপি বের হব। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে চাঁদ ছিল না, তবে তারাগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। গ্রামের কুকুরগুলোও কেমন যেন নিশ্চুপ। আমরা একটা হ্যারিকে নিয়ে বাড়ি থেকে বেরোলাম। গ্রাম পেরিয়ে বাঁশবনের কাছে পৌঁছাতেই বুঝলাম গল্প আর বাস্তবের মধ্যে পার্থক্য আছে। দিনের বেলা যে জায়গাটাকে সাধারণ বাঁশঝাড় বলে মনে হয়, রাতের অন্ধকারে সেটাই যেন এক অন্য জগৎ। বাঁশগুলো এত ঘন হয়ে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল তারা নিজেদের মধ্যে কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। বাতাস না থাকলেও বাঁশের মাথাগুলো কেমন যেন আস্তে আস্তে দুলছিল। ভেতরে ঢোকার কয়েক মিনিট পরই আমি অস্বস্তিটা টের পেলাম। পাখির ডাক নেই, ঝিঝি পোকার আওয়াজ নেই, এমনকি পাতার মচমচ শব্দও নেই। যেন পুরো বন নিঃশ্বাস বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা আরো ভেতরে এগোলাম। হঠাৎ নিতাই আমার হাত চেপে ধরল। আমি তাকিয়ে দেখি দূরে একটা আলো জ্বলছে। প্রথমে মনে হলো কোনো মানুষের লণ্ঠন, কিন্তু আলোটার রং দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। ওটা হলুদ নয়, সাদাও নয়, কেমন একটা অদ্ভুত নীল। আমরা দাঁড়িয়ে রইলাম, আলোটা স্থির, কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো সেটা যেন আমাদের দিকেই তাকিয়ে। ব্যাপারটা হাস্যকর শোনালেও সেই মুহূর্তে ঠিক এমনটাই মনে হয়েছিল। নিতাই ফিসফিস করে বলল, চল, কাছে যাই। আমি আপত্তি করলাম না। কৌতূহল তখন ভয়কে ছাড়িয়ে গেছে। আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা যতই এগোচ্ছি আলোটা ততই দূরে সরে যাচ্ছে, যেন ইচ্ছা করেই আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট এইভাবে হাঁটার পর হঠাৎ একটা কান্না শুনলাম, খুব ক্ষীণ, মনে হলো কোনো শিশু কাঁদছে। আমি থেমে গেলাম, নিতাইও থামলো। কান্নার শব্দটা আবার এলো, এবার একটু স্পষ্ট। গভীর রাতের বাঁশবনের ভেতর শিশুর কান্না। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল। নিতাই বলল, এখানে বাচ্চা এলো কোথা থেকে? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সেই একই প্রশ্ন আমিও ভাবছিলাম। আমরা শব্দটার দিকে এগোতে লাগলাম। কিছু দূর পর বাঁশের ফাঁক দিয়ে একটা পুকুর দেখা গেল। আমি জীবনে ওই পুকুর দেখিনি।
অথচ গ্রামের আশপাশের সব জায়গায় আমার প্রায় চেনা। পুকুরের জল অস্বাভাবিক কালো, আকাশের তারা পর্যন্ত তার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। পুকুরের মাঝখানে একটা ভাঙা কাঠের খুঁটি দাঁড়িয়ে আছে, আর সেই খুঁটির মাথায় বসে একটা সাদা বক। আমরা তাকিয়ে আছি। হঠাৎ বকটা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তারপর যা ঘটলো সেটা আমি আজও ভুলতে পারিনি। বকটা মানুষের গলায় হেসে উঠল, একবার, শুধু একবার। কিন্তু সেই হাসি শুনে মনে হলো বুকের ভেতরের রক্ত বরফ হয়ে গেছে। নিতাই এত জোরে আমার হাত চেপে ধরলো যে আমার ব্যথা লাগলো। ঠিক তখনই আমাদের পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তারপর দেখলাম আমাদের থেকে 10 হাত দূরে একটা বুড়ি দাঁড়িয়ে। সে কোথা থেকে এলো, কিভাবে এলো, আমরা কেউ বুঝতে পারিনি। তার গায়ে একটা ময়লা সাদা শাড়ি, চুল কোমর ছাড়িয়ে মাটিতে লেগে, আর তার ডান হাতে ধরা সেই নীল আলোওয়ালা লণ্ঠন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, কারণ তার চোখ ছিল না। তার জায়গায় দুটো গভীর কালো গর্ত, যেন অনন্ত গর্ত। বুড়িটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে হাত তুলল। তারপর বাঁশবনের আরো গভীর অন্ধকারের দিকে ইশারা করল। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে, আর ঠিক তখনই তার পেছনে একে একে আরো কয়েকটা অবয়ব দেখা দিতে শুরু করলো। 1টা, 2টো, 3টে, 5টা, 10টা, সবার হাতে সেই একই রকম নীল আলো। আর কেউ কোনো কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু দাঁড়িয়ে, যেন বহুদিন ধরে কারুর অপেক্ষা করছে। আমার মনে হলো এক্ষুনি দৌড়ে পালানো উচিত, কিন্তু আশ্চর্যভাবে আমি নড়তেই পারছিলাম না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের টেনে নিয়ে যাচ্ছে। বুড়িটা ঘুরে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার পেছনে নীল আলোওয়ালারাও চলতে লাগলো, আর আমরা না চাইতেও তাদের অনুসরণ করতে লাগলাম। বাঁশবন ক্রমশ ঘন হয়ে উঠল, চারপাশের অন্ধকার যেন আরো ভারী হয়ে আসলো। আর তারপর অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ বাঁশগুলো যেন হঠাৎই শেষ হয়ে গেল। আমাদের সামনে যা দাঁড়িয়ে ছিল সেটা দেখে আমরা দুজনেই থমকে গেলাম। একটা বিশাল পুরনো জমিদার বাড়ি, দোতলা, ভাঙাচোরা, চারিপাশে শেকড়ে জড়ানো, অন্ধকারে ডুবে থাকা একটা বাড়ি। কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল বাড়িটা যেন আমাদেরই অপেক্ষায় ছিল। আর সেই মুহূর্তে দোতলার একটা জানলায় হঠাৎই আলো জ্বলে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম, কারণ এতক্ষণ বাড়িটার ভেতরে জীবনের কোনো চিহ্ন ছিল না। অথচ এখন মনে হচ্ছে কেউ যেন বহুক্ষণ ধরে অন্ধকারে বসে আমাদের আসার অপেক্ষা করছিল। জানলার সামনে ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠল। প্রথমে শুধু ছায়া, তারপর স্পষ্ট হলো একটা মেয়ের মুখ। বয়স খুব বেশি নয়, হয়তো 18-19। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর চোখ দুটোতে এমন একটা বিষণ্ণতা যেটা আমি আগে কোনো মানুষের চোখে দেখিনি। সে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে ধীরে হাত তুলল। মনে হলো কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ শোনা গেল না। আর ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা ভারী শব্দ ভেসে এলো, যেন অনেকটা পুরনো কাঠের দরজা খুলছে। শব্দটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিতাই ফিসফিস করে বলল, চল পালাই। কিন্তু আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমার চোখ তখনও জানলার ওই মেয়েটার দিকে। হঠাৎ সে আতঙ্কিত মুখে মাথা নাড়তে শুরু করলো, যেন আমাদেরকেই সতর্ক করছে। তারপর কাচের ওপর আঙ্গুল চালিয়ে কিছু লিখতে লাগলো। অন্ধকারের মধ্যেও অক্ষরগুলো জল করে উঠল, যেও না। শব্দটা দেখেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটা অদ্ভুত নীলচে আলো বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে চারপাশে দাঁড়িয়ে থাকা সব নীল লণ্ঠনওয়ালা একসঙ্গে মাথা নিচু করলো, যেন কারো আগমনের অপেক্ষায়। তারপর আমরা শুনতে পেলাম এক পায়ের শব্দ। শব্দটা যত এগিয়ে আসছিল মাটির তত কেঁপে উঠছিল। মনে হচ্ছিল কোনো বিশাল ভারী প্রাণী হাঁটছে। কয়েক মুহূর্ত পরে বাড়ির অন্ধকার দরজার মুখে একটা ছায়া দেখা দিল। প্রথমে মাথা, তারপর কাঁধ,
তারপর পুরো অবয়ব। আর সেটা দেখেই আমার নিঃশ্বাস আটকে গেল। লোকটা মানুষের চেয়ে অনেক বড়, অন্তত 8 ফুট লম্বা। তার গায়ে পুরনো জমিদারি পোশাকের মতন কিছু একটা, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কারণ তার চারপাশে ঘুরছিল অসংখ্য নীল আলো। সে বাইরে এসে থামল, তারপর খুব ধীরে ধীরে মাথা তুলল। আমি তার চোখ দেখতে পেলাম, সেগুলো নীল আগুনের মতন জ্বলছিল। সেই চোখে এমন এক শূন্যতা ছিল যেন বহু বছর ধরে কোনো অনুভূতি নেই। হঠাৎ সে চারপাশে দাঁড়িয়ে থাকা লণ্ঠনওয়ালাদের দিকে তাকিয়ে বলল, আজও কেউ ফিরল না? তার কণ্ঠস্বর মানুষের মতন ছিল না, মনে হচ্ছিল যেন অনেকগুলো গলা একসঙ্গে কথা বলছে। প্রশ্নটা শোনার পর সবাই চুপ করে রইল। তারপর জানলার মেয়েটা নিচে নেমে এলো। সে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো, আর তখনই আমি প্রথমবার তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। অবিশ্বাস্য সুন্দর একটা মুখ, কিন্তু সেই সৌন্দর্যের চেয়ে বেশি চোখে পড়ল তার অন্তহীন ক্লান্তি। সে খুব আস্তে আস্তে বলল, না। সেই বিশাল ছায়া মূর্তিটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এত বছর পরেও মেয়েটা উত্তর দিল, হ্যাঁ। তবু অপেক্ষা করছো? হ্যাঁ। কেন? এবার মেয়েটা আকাশের দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কারণ সে কথা দিয়েছিল। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। কে? কার কথা বলছে? ঠিক তখনই নিতাই আমার কানে কানে বলল, এই মেয়েটাই নিশ্চয়ই মৃণালিনী। আমি কিছু বললাম না, কারণ আমিও তাই ভাবছিলাম। ঠিক পরের মুহূর্তেই ঘটল বিপদ। নিতাইয়ের পায়ের নিচে একটা শুকনো ডাল ভেঙে গেল। শব্দটা চারপাশে নিস্তব্ধতা ছিন্ন করে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব থেমে গেল। নীল আলোগুলো স্থির হয়ে গেল। জানলার মেয়েটা ঘুরে আমাদের দিকে তাকালো, আর সেই বিশাল ছায়া মূর্তিটাও। আর তার নীল চোখ দুটো সরাসরি এসে পড়ল আমাদের ওপর। আমাদের মনে হলো কেউ যেন বরফের হাত দিয়ে আমাদের বুক চেপে ধরেছে। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর মেয়েটার মুখে আতঙ্ক ফুটে উঠল। সে চিৎকার করে বলে উঠল, পালাও! আর সঙ্গে সঙ্গে সব নীল আলো একসঙ্গে নিভে গেল। চারপাশ ডুবে গেল ঘন অন্ধকারে। আমরা আর এক মুহূর্তও দাঁড়াইনি, প্রাণপণে ছুটতে শুরু করলাম। কিন্তু পেছন থেকে ভেসে আসতে লাগলো শত শত পায়ের শব্দ। মনে হচ্ছিল যেন পুরো বাঁশবন আমাদের পেছনে ছুটছে। ডান দিকে বাঁশ ভাঙার শব্দ, বাঁদিকে কারোর দৌড়, সামনে অন্ধকার আর পেছনে অদৃশ্য তারা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি খেয়াল করলাম চারপাশে অসংখ্য নীল আলো জ্বলছে। তারা আমাদের ঘিরে ফেলেছে। একসময় মনে হলো আর বাঁচব না, কিন্তু ঠিক তখনই দূরে মন্দিরের ঘন্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে পেছনে সব থেমে গেল, আর পরের মুহূর্তেই আমরা দুজনে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। আমরা গ্রামের কবিরাজের বাড়িতে শুয়ে। চারপাশে লোকজনের ভিড়, আর ঘরের একটা কোণে বসে আছে হরিমোহন কাকা। তার চোখে এমন এক ভয় যা আমি আগে কখনো দেখিনি। তিনি অনেকক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে শুধু একটাই কথা বললেন, তোমরা ওদের দেখে ফেলেছ, এখন হয়তো ওরাও তোমাদের দেখে ফেলেছে। হরিমোহন কাকা অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। ঘরের ভেতর তখন এমন নীরবতা যে কারোর নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। বাইরে সকালের রোদ উঠেছে, কিন্তু সেই আলো যেন ঘরের ভেতর ঢুকতে পারছে না। কাকার মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমাদের বলা উচিত নয়, তবু বলতেই হবে। অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, এত বছর পর ওদের আবার দেখা পাওয়া যাবে তা আমি ভাবিনি। আমি উঠে বসে জিজ্ঞাসা করলাম, ওরা কারা? কাকা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। জানলার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা যাতে দেখেছো তারা ভূত নয়, অন্তত সাধারণ কোনো ভূত নয়, তারা অপেক্ষা। কথাটা শুনে আমি আর নিতাই দুজনেই অবাক হয়ে গেলাম। কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, বহু বছর আগে যখন জমিদার বাড়ি পুড়ে যায়
তখন গ্রামের মানুষ ভেবেছিল সব শেষ, কিন্তু আগুনের পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। বর্ষার নির্দিষ্ট কয়েকটা রাতে বাঁশবনের ভেতর নীল আলো দেখা যেত। যদি কেউ সেই আলো অনুসরণ করত, সে আর ফিরে আসতো না, অন্তত ঠিকঠাক ভাবে ফিরে আসতো না। কেউ উন্মাদ হয়ে যেত, কেউ দিনের পর দিন চুপচাপ বসে থাকতো, আবার কেউ হঠাৎ করেই গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যেত। লোকজন বিশ্বাস করত তারা মৃণালিনীর ডাকে সাড়া দিয়েছে, কিন্তু আসল ঘটনা ছিল আরো ভয়ঙ্কর। কারণ শুধু মৃণালিনী নয়, তার সঙ্গে অপেক্ষা করছিল আরো অনেকে। অনিরুদ্ধ, যে কখনো ফিরতে পারেনি, জমিদার, যে শেষ মুহূর্তে নিজের ভুল বুঝেছিল, আর সেই গোপন ঘরের সামনে মারা যাওয়া চাকররা, এমনকি সেই সব মানুষও যারা কোনোদিন নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাদের অপূর্ণ অপেক্ষা, অপূর্ণ কথা আর অপূর্ণ ইচ্ছাগুলো যেন বাঁশবনের মাটির সঙ্গে মিশে গেছিল। কাকার কথা শেষ হওয়ার পরও আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। মৃণালিনী যদি জেনে থাকে যে অনিরুদ্ধ সত্যিই ফিরে গিয়েছিল, তাহলে সবকিছু কি শেষ হয়ে যাওয়ার কথা নয়? কাকা আমাদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর বললেন, সেটাই তো আমিও ভেবেছিলাম, কিন্তু গত রাতে তোমরা যে ওদের দেখেছো, তার মানে কিছু একটা এখনো বাকি আছে। কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। সেদিন সারাটা দিন আমরা কেউ বাইরে বের হইনি, কিন্তু সন্ধ্যের পর গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। কুকুরগুলো অকারণে ডাকছিল, গরুগুলো গোয়াল ঘরে অস্থির হয়ে উঠছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, ভেজা মাটি আর পুরনো কাঠের গন্ধ, ঠিক সেই গন্ধ যা আমরা জমিদার বাড়ির সামনে পেয়েছিলাম। রাত প্রায় 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, কেন জানি না, কিন্তু চোখ খুলতেই বুঝলাম ঘরের ভেতর কিছু একটা অস্বাভাবিক। জানলার ফাঁক দিয়ে একটা নীল আলো ঘরে ঢুকছে। আমি উঠে বসে জানলার দিকে তাকালাম, তারপর আমার সমস্ত শরীরের রক্ত নিমেষে হিম হয়ে গেল। বাড়ির উঠোনে একটা লণ্ঠন জ্বলছে, নীল লণ্ঠন, আর তার পাশে দাঁড়িয়ে সেই বুড়ি, চোখবিহীন, লম্বা চুলওয়ালা। সে চুপচাপ আমার জানলার দিকে তাকিয়ে। আমার গলা শুকিয়ে গেল, আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না। বুড়িটা ধীরে ধীরে হাত তুলল, তারপর গ্রামের পূব দিকের দিকে ইশারা করল, কালো বাঁশবনের দিকে। এরপর সে ঘুরে দাঁড়ালো, আর কয়েক মুহূর্তের মধ্যেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ভোর হতেই আমি নিতাইয়ের বাড়ি ছুটে গেলাম। অবাক হয়ে শুনলাম সেও সেই একই ঘটনা দেখেছে, তার বাড়ির সামনেও নাকি সেই বুড়ি এসেছিল। আমরা বুঝলাম ব্যাপারটা কাকতালীয় নয়, কেউ বা কিছু আমাদের আবার ডাকছে। দুপুরের দিকে আমরা হরিমোহন কাকার কাছে গেলাম। সব শুনে তার মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ওরা তোমাদের কিছু দেখাতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কি? কাকা উত্তর দিলেন, যেটা এতদিন কেউ দেখেনি। সেই রাতেই আমরা তৃতীয়বারের মতন সেই বাঁশবনের মধ্যে গেলাম, কিন্তু এবার আমরা একা ছিলাম না, হরিমোহন কাকাও আমাদের সঙ্গে গেলেন। বয়সের ভারে তার হাঁটতে কষ্ট হচ্ছিল, তবু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আমরা বাঁশবনের কাছে পৌঁছাতেই বুঝলাম আজকের রাতটা অন্যরকম, কারণ দূর থেকে পুরো বনটা নীলচে আলোয় ভাসছে। মনে হচ্ছে বাঁশবনের ভেতরে হাজার হাজার জোনাকি একসঙ্গে জ্বলছে। আমরা ঘরের ভেতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, আর কিছু দূর এগোতেই আবার দেখা দিল সেই অদ্ভুত জমিদার বাড়ি। কিন্তু এইবার বাড়িটার চেহারা আগের মতন নয়। দেওয়ালে আগুনের দাগ, ভাঙা জানলা, পোড়া কাঠ। মনে হচ্ছিল আমরা যেন অতীতকে তার আসল রূপে দেখছি। হঠাৎ হরিমোহন কাকা থেমে গেলেন, তার হাত কাঁপছে। তিনি মাটির দিকে তাকিয়ে। আমরাও তাকালাম। মাটির ওপর অসংখ্য পায়ের ছাপ, ছোট বড়, পুরুষ নারী শিশু, অসংখ্য, কিন্তু সবগুলো একই দিকে গেছে, জমিদার বাড়ির পেছনের দিকে। সেই ছাপ অনুসরণ করে আমরাও এগোলাম। বাড়ির পেছনে গিয়ে আমরা যা দেখলাম, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সেখানে একটা পুরনো কুয়ো, কুয়োটার মুখ পাথর দিয়ে বন্ধ করা, কিন্তু পাথরগুলোর ফাঁক দিয়ে নীল আলো বের হচ্ছে। হরিমোহন কাকা কাপা গলায় বললেন,
আমি জানতাম না। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। কাকা ফিস ফিস করে বললেন, অনিরুদ্ধের দেহ এখানে পোতা হয়নি, ওকে এখানে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। তারপর একটা কণ্ঠস্বর, খুব ক্ষীণ, খুব ক্লান্ত। মৃণাল। শব্দটা শোনা মাত্র চারপাশের সব নীল আলো একসঙ্গে জ্বলে উঠল। আর দূরে জমিদার বাড়ির দোতলার জানলায় আবার দেখা দিল মৃণালিনীর অবয়ব। বহু বছরের অপেক্ষা শেষ করে অবশেষে কোনো অসমাপ্ত গল্পের শেষ অধ্যায় খুলে যেতে চলেছে। দূরে জমিদার বাড়ির দোতলার জানলায় দাঁড়িয়ে থাকা মৃণালিনীর অবয়বটা হঠাৎই যেন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠল। এতদিন তার মুখে যে ক্লান্তি আর অপেক্ষার ছাপ দেখেছিলাম, সেই মুখে এখন এক অভিব্যক্তি, অবিশ্বাস, আশা আর আতঙ্ক সব একসঙ্গে মিশে। কুয়োর ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর। মৃণাল। শব্দটা শুনেই চারপাশের নীল আলোগুলো যেন উন্মত্ত হয়ে উঠল। বাতাস ভারী হয়ে গেল, বাঁশগুলো একসঙ্গে কাঁপতে শুরু করলো, অথচ কোনো হাওয়া ছিল না। হরিমোহন কাকা হাঁটু গেড়ে বসে পড়ল, তার ঠোঁট কাঁপছে। তিনি ফিসফিস করে বলল, এতদিন পর, এতদিন পর। ঠিক তখনই কুয়োর মুখে চাপা পাথরগুলো একে একে সরে যেতে শুরু করলো। কেউ হাত দেয়নি, কেউ ছোঁয়নি, তবু পাথরগুলো যেন অদৃশ্য কোনো শক্তির টানে সরে যাচ্ছে। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। পাথর সরে যেতেই কুয়োর গভীর অন্ধকারের ভেতর থেকে নীলচে আলো আরো তীব্র হয়ে উঠল। তারপর ধীরে ধীরে একটা অবয়ব উপরে উঠতে শুরু করলো। প্রথমে শুধু মুখ দেখা গেল, তারপর কাঁধ, তারপর পুরো শরীর। একজন যুবক, পরনে বহু পুরনো ধুতি আর পাঞ্জাবি, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো জীবন্ত মানুষের মতো। সে কুয়োর ধারে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সোজা চলে গেল জমিদার বাড়ির জানলার দিকে, আর জানলায় দাঁড়িয়ে থাকা মৃণালিনীও তার দিকেই তাকিয়ে রইল। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমরা কোনো ভূতের গল্পের মধ্যে নেই। আমরা দাঁড়িয়ে আছি এমন দুই মানুষের সাক্ষাৎ দেখছি, যাদের মাঝখানে সময়, মৃত্যু আর বহু বছরের অন্ধকার দাঁড়িয়ে। অনিরুদ্ধ এক পায়ে এগোলো, মৃণালিনীও জানলা থেকে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পর বাড়ির প্রধান দরজাটা খুলে গেল, আর মৃণালিনী ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালো। চারপাশে সব নীল আলো স্থির হয়ে গেল, আর সব ছায়ামূর্তি নিঃশব্দে তাকিয়ে রইল। মনে হচ্ছিল পুরো বাসবন নিঃশ্বাস বন্ধ করে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিল। মৃণালিনী আর অনিরুদ্ধ একে অপরের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তারা কেউ কথা বলল না। এত বছরের অপেক্ষার পর হয়তো ভাষার আর প্রয়োজন ছিল না। কিছুক্ষণ পর অনিরুদ্ধ খুব আস্তে বলল, আমি ফিরেছিলাম। কথাটা শুনে মৃণালিনীর চোখ বেয়ে জল পড়ল। সে মৃদু গলায় বলল, আমি জানি। অনিরুদ্ধ মাথা নিচু করল। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। মৃণালিনী উত্তর দিল, তবু তো তুমি ফিরেছিলে। এই কয়েকটা শব্দের মধ্যে এমন একটা শান্তি ছিল যা ভাষায় বোঝানো যায় না। ঠিক তখনই সেই বিশাল ছায়ামূর্তিটা আবার দেখা দিল, কিন্তু এবার তাকে আগের মতন ভয়ঙ্কর লাগছিল না, বরং মনে হচ্ছিল সে ক্লান্ত, বহু দিনের ভার বইতে বইতে ক্লান্ত। সে ধীরে ধীরে চারপাশে তাকালো, তারপর বলল, তাহলে অপেক্ষার শেষ? তার কণ্ঠে প্রথমবারের মতন কোনো কোমলতা ছিল। মৃণালিনী আর অনিরুদ্ধ একসঙ্গে তার দিকে তাকালো। তারপর মৃণালিনী মাথা নাড়ল। সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা আমি কোনোদিন ভুলব না। চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছায়ামূর্তি একে একে আলোর কণায় ভেঙে যেতে শুরু করলো। কেউ চিৎকার করলো না, কেউ কাঁদলো না, শুধু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, যেন তাদের কাজ শেষ হয়েছে, যেন এতদিন তারা যে প্রতীক্ষার ভার বহন করছিল তা অবশেষে নামিয়ে রাখতে পেরেছে। নীল লণ্ঠনগুলো একে একে নিভে যেতে লাগলো, প্রথমে একটা, তারপর আরেকটা, তারপর শত শত। পুরো বাষ্পন ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, কিন্তু সেই অন্ধকার আর ভয়ের ছিল না, বরং মনে হচ্ছিল দীর্ঘ অস্থিরতার পর যেন এক শান্তির ঘুমে তারা ঢলে পড়েছে। বিশাল ছায়ামূর্তিটাও ধীরে ধীরে ম্লান হয়ে গেল। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একবার আকাশের দিকে তাকিয়েছিল, তারপর সেও অদৃশ্য হয়ে গেল। হরিমোহন কাকার চোখ দিয়ে তখন জল পড়ছে। তিনি ফিসফিস করে বললেন, আজ বুঝলাম
ওরা ভূত ছিল না, ওরা ছিল অসমাপ্ত প্রতিশ্রুতি। আর তাই আমি আর নিতাই চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমাদের তো বলার মতো কিছুই ছিল না। তারপর মৃণালিনী আর অনিরুদ্ধ একে অপরের দিকে হাত বাড়ালো। অনিরুদ্ধ সেই হাত ধরল। ঠিক তখনই তাদের দুজনের শরীর থেকে এমন একটা কোমল সাদা আলো বেরিয়ে এলো, যেটা উজ্জ্বল হতে লাগলো ধীরে ধীরে। তারপর একটা সময় এতই উজ্জ্বল হলো যে আমাদের চোখ বন্ধ করে ফেলতে হলো। কয়েক মুহূর্তের পরে আমরা যখন চোখ খুললাম, তখন সেখানে আর কেউ ছিল না, না মৃণালিনী, না অনিরুদ্ধ। শুধু ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। আমরা তিনজন ধীরে ধীরে গ্রামে ফিরে এলাম। সেদিন কেউ কথা বলিনি, কিন্তু পরের কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামের মানুষ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। কালো বাষ্পন আর আগের মতন নেই, সেখানে আর নীল আলো দেখা যায় না। রাতের বেলায় আর কোনো ফিসফিস শব্দও শোনা যায় না। এমনকি গ্রামের বৃদ্ধরাও বলতে লাগলো জায়গাটা যেন অনেক হালকা হয়ে গেছে, যেন বহুদিনের একটা চাপ সরে গেছে। কয়েক মাস পরে সরকার নতুন রাস্তা করার জন্য বাঁশবনের একটা অংশ কেটে দেয়। কাজের সময় শ্রমিকরা জমিদার বাড়ির কোনো চিহ্নই খুঁজে পায় না, না পোড়া ইট, না ভাঙা দেওয়াল, না কোনো ধ্বংসস্তূপ, যেন বাড়িটা কোনোদিন ছিলই না। কিন্তু একটা জিনিস পাওয়া গেছিল, বাড়ি থাকার কথা যে জায়গায়, তার কাছাকাছি মাটির নিচে একটা পুরনো রূপোর লকেট। লকেটটা খুলে দেখা গেল তার ভেতরে দুজন মানুষের বিবর্ণ ছবি, এক তরুণ আর এক তরুণী। ছবির নিচে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া অক্ষরে লেখা মৃণাল এবং অনিরুদ্ধ। হরিমোহন কাকা লকেটটা অনেকক্ষণ হাতে নিয়ে বসেছিলেন। তারপর সেটা আবার মাটির নিচে পুঁতে দেওয়ার কথা বললেন, কারণ তার ভাষায় যাদের গল্প শেষ হয়েছে তাদের আবার জাগিয়ে তোলার দরকার নেই। আজ বহু বছর কেটে গেছে, হরিমোহন কাকাও নেই, নিতাইও অন্য জেলায় চলে গেছে, আমিও বুড়ো হয়ে গেছি। কিন্তু বর্ষার কোনো কোনো রাতে যখন জানলার বাইরে বৃষ্টি পড়ে আর দূরে পাশের মাথাগুলো অন্ধকারে দুলতে থাকে, তখন আমার সেই রাতের কথা মনে পড়ে। মনে পড়ে সেই নীল আলো, কালো বাষ্পন আর সেই মেয়েটার মুখ, যে মৃত্যুর পরেও অপেক্ষা করছিল। তখন আমার মনে হয় পৃথিবীর সব ভৌতিক গল্পের কেন্দ্রে ভয় থাকে না, কিছু কিছু গল্পের কেন্দ্রে থাকে ভালোবাসা। আর কিছু কিছু অভিশাপের জন্ম হয় ঘৃণা থেকে নয়, অপূর্ণ প্রতিশ্রুতি থেকে। কালো বাষ্পনের রহস্য সেই দিন শেষ হয়ে গেছিল, কিন্তু সেই রাত আমাকে একটা জিনিস শিখিয়েছিল, মৃত্যুর থেকেও যদি শক্তিশালী কিছু থেকে থাকে তাহলে সেটা হলো অপেক্ষা। কারণ যেই অপেক্ষা সত্যিকারের, তাকে সময়ও থামাতে পারে না, অন্ধকারও থামাতে পারে না, এমনকি মৃত্যুও থামাতে পারে না।